সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি পাবলিক টক অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো সমসাময়িক বাংলাদেশের রাজনীতি ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে। আলোচিত বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সেই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুদূর নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর জাহিদ দেওয়ান শামীম। তিনি একজন বাংলাদেশি চিকিৎসক ও চিকিৎসা গবেষক। আমরা জানেন যে তিনি রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচিত ভিপি ছিলেন এবং ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাবেক সভাপতিও ছিলেন। রাজনৈতিক সচেতন এই মানুষকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনি আমাকে ডাকছেন কথা বলার জন্য, এই জন্য ধন্যবাদ। আর আপনার দর্শক যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আমি সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আপনি যেহেতু প্রবাসে রয়েছেন, আমি প্রথমেই আসলে প্রবাসীরা বাংলাদেশের যে বর্তমান বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন, নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন বা আপনাদের কাছে আসলে কি ধরনের তথ্য রয়েছে সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে একটু পিছন থেকে বলতে হবে। আপনি জানেন যে গত 15-16 বছরে বাংলাদেশে আসলে নির্বাচন না হওয়ার কারণে, বিশেষ করে গণতন্ত্র, সুশাসন, সাম্য, যেই মানে আমাদের স্বাধীনতার যে মূল যে চেতনাটা ছিল, এটা আসলে স্বাধীনতার চেতনা হয়তো এখন এই জিনিসগুলো মার্কেটে একটু অন্যভাবে ইয়ে করতেছে। এটা ধরেন একটা মানুষের মৌলিক চাহিদাও কিন্তু তাই। হ্যাঁ, তো এই জায়গাগুলো তো গত 15 বছরে আপনার শেষ হয়ে গেছে, যার পরে ওখানে ধরেন একটা ফ্যাসিজম মানে জন্ম হয়েছে। এখন এই যে এর বিরুদ্ধে গোটা বাংলাদেশের মানুষ আপনার যে আন্দোলন সংগ্রাম করছে আর কি, যেটাকে আমরা কেউ বলতেছে বিপ্লব এবং কেউ বলতেছে অভ্যর্থন আর কি। তো এইটা নিয়ে একটা ইয়ে আছে। বিপ্লব কিন্তু আপনার যদি মোটা দাগে যদি বলেন, এটা হলো একটা ব্যাপক পরিবর্তন। এই পরিবর্তনটা কিন্তু দুইটা ভাবে হয়, মোটা দাগে দুই ভাবে হয়। একটা হলো যে আপনার রাজনৈতিক যে রেজিমটা থাকে, যারা ধরেন যে যাদের এগেনস্টে দেশের মানুষ মানে সবাই এক জায়গায় হয় তাদেরকে একটা পরিবর্তনের জন্য। এবং পাশাপাশি সেকেন্ড যেটা হলো যে প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক আপনার একটা রূপান্তর, মানে চেঞ্জ, পরিবর্তন যেটা। তো বাংলাদেশে আসলে আমি এটাকে বিপ্লব বলি না এই কারণে, বাংলাদেশে কিন্তু অর্ধেক হয়েছে আর কি। বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তন এটা হয়েছে, কিন্তু প্রশাসন আগের যারা ছিল তারাই আছে এবং ওইভাবেই কিন্তু চলছে। এই জায়গাতে কিন্তু শুরুতেই আমাদের একটা বড় ধরনের মানে গ্যাপ ছিল। যারা ধরেন যে বিশেষ করে মানে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যেটা আছে, এটা কিন্তু ওনাদের কাছে মানুষের আশা আকাঙ্ক্ষাটা কিছু ছিল অনেক বেশি আর কি। এখন কি ওনারা এই জিনিসটা মানে ওইভাবে ধরেন, বিশেষ করে এই যে প্রশাসনিক যে জিনিসটা বললাম, যে আসলে বিপ্লব তো মানে আপনার একটা আমূল পরিবর্তন হয়। একটা সিস্টেম আছে, এই সিস্টেমের সাথে তো শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গ জড়িত না। এখানে ধরেন যে আপনার যেটা আমি বললাম প্রশাসনিক এবং যে আপনার আমাদের যে রাষ্ট্র কাঠামো, যে প্রতিষ্ঠানগুলো তো জড়িত। এই জায়গাগুলোতে কিন্তু আপনার হয় নাই। এর ফলে এইটার এই আকাঙ্ক্ষাটা কিন্তু মানুষ যে দেশের মানুষও যেটা চেয়েছে, বা আমরা যারা প্রবাসে যারা ছিলাম প্রত্যেকেরই কিন্তু একটা ইয়া ছিল যে এই পরিবর্তনের পরে আমাদের একটা কিন্তু নতুন বাংলাদেশ গড়ার একটা যে সুযোগ, মানে সাম্যের বা বৈষম্যহীন সুশাসন, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার মানে ফেরত পাওয়ার যেই আকাঙ্ক্ষাটা মানুষের ছিল, এটা কিন্তু আপনার ওইভাবে কিন্তু আপনার বাস্তবায়ন হয় নাই। এবং এটা না হওয়ার কিন্তু প্রধান কারণ আমি যেটা মনে করি, যেটা আমাদের ওই জায়গাতে যে আপনার প্রশাসনিক প্রাতিষ্ঠানিক যে আপনার যে পরিবর্তন যেটা দরকার ছিল, সেটা কিন্তু বাংলাদেশে হয় নাই। এবং এটা না হওয়ার কারণে আপনার দেখতেছেন যে আমাদের দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে এইটা বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক আপনার ঘাটতি আছে আর কি। এর ভিতরেও যেটা আপনার রাজনৈতিক অঙ্গনে যে জিনিসগুলো হয়েছে, আপনার
বিশেষ করে নির্বাচনের তারিখ হওয়ার পরে চিটাগাংয়ে একজন প্রার্থীর মানে প্রচার ইয়াতে গুলি হয়েছে, সেখানে মারা গেছে। আমাদের ইনকলাব মঞ্চের যে আপনার হাদি, তাকে ঢাকা শহরের মতো জায়গাতে আপনার দিনের বেলায় গুলি করে মারা হলো। তো এই জায়গাগুলোতে কিন্তু আপনি, আমার মনে হয় যে প্লাস কয়দিন আগে আপনার দেখলাম যে ঢাকাতে আর একজন মারছে আর কি, স্বেচ্ছাসেবক দলের মনে হয় মুসাব্বির নামে একজন স্বেচ্ছাসেবক জি। নেতাকে আপনার গুলি করে মারা হচ্ছে। এই জায়গাগুলো ধরেন যে আমার মনে হয় যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ওনারা কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু ব্যর্থ আর কি। হ্যাঁ, তাদের অনেক ইয়ে আছে, বিশেষ অর্থনীতি ওই জায়গাগুলোতে অনেক ভালো করছে, কিন্তু আপনার একটা দেশের যদি সুশৃঙ্খল যদি না হয়, দেশের যদি স্ট্যাবিলিটিটা যদি ঠিক মতন যদি আপনি ইয়ে না করতে পারেন, তাহলে কিন্তু এইটা একটু মানে কঠিন আর কি। এবং কারণ হলো যে আপনি যারা ধরেন যে এই যে পরিবর্তনটা হয়েছে আর কি, তাদের তাদের কাছে তো প্রচুর, তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, পাশাপাশি আপনার তাদের যে দেশের যে ভিতরে যেই যেই মানে আমি বলতেছি যে প্রাতিষ্ঠানিক যে মানে যে লোকগুলো দীর্ঘদিন ধরে তাদের সাথে ছিল, তারা তো এখন আছে। ওনারা পাশাপাশি আপনার দেশি এবং বিদেশেরও তো কিছু চক্রান্ত আছে এখানে, এবং তারা চায় যে দেশে যদি একটা মানে স্ট্যাবিলিটি যদি নষ্ট হয়, যদি আনরেস্ট সিচুয়েশন সবসময় থাকে, তাহলে হয়তো তাদের ব্যাক করার একটা সুযোগ হবে। পাশাপাশি তারা কিন্তু আপনার বিদেশি যে, কারণ একটা রাষ্ট্র তো শুধুমাত্র আপনার একটা স্বাধীন রাষ্ট্রের চারটে যে মূল বিষয় থাকে, একটা ধরেন যে আপনার মানে এরিয়া, জনসংখ্যা, রাষ্ট্র এবং আপনার সার্বভৌমত্ব। তো এই জিনিসগুলোর সাথে শুধুমাত্র একটা দেশের জনগোষ্ঠী তো জড়িত না, একটা রাষ্ট্র পরিচালনা করতে আপনার বৈদেশিকও কিছু ব্যাপার স্যাপার আছে। তা আপনি যখনই একটা রাষ্ট্র মানে স্ট্যাবিলিটি নষ্ট হয়ে যাবে, যখন এই স্থিতিশীলতা থাকবে, তখন বিনিয়োগ কমে যাবে, অর্থনীতির পাশাপাশি ধরেন যে আগে যারা ছিল তারাও বিদেশি শক্তির কাছে বলতে পারবে যে দেখো দেশের কি অবস্থা আর কি। তো এই জায়গাগুলোতে মনে হয় যে আমাদের দেশে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কিছুটা ব্যর্থ, কিছু মানে, এবং মানুষ যেভাবে আশা করছিল ওই জায়গাতে তারা আসলে মানুষের প্রত্যাশাটা পূরণ তাহলে করতে পারে নাই। বলে এই যে আপনি যেটা বললেন যে তারা মোটামুটি অনেকখানি কিছু জায়গায় তারা ব্যর্থ বা বিষয় রয়েছে তাদের ব্যর্থতা। এই পরিস্থিতিতে আসলে নির্বাচনটা আসলে কেমন হবে বলে আপনি মনে করেন? নির্বাচন তো ধরেন যে বাংলাদেশে যদি আপনার নতুন বাংলাদেশ যদি গড়তে চান, গণতান্ত্রিক সিস্টেমের ভিতরে যদি আপনি আসতে চান, সেটা যেই কোনো পরিস্থিতিতে কিন্তু নির্বাচন হতে হবে। আপনি একটা জিনিস আপনাকে আমি বলি, যে কোভিড এর সময় যদি আপনি চিন্তা করেন, আমেরিকাতে কিন্তু এই কোশ্চেনটা আসছিল যে কোভিড এর সময় হয়তো নির্বাচন পিছিয়ে যেতে পারে, কিন্তু তারা কিন্তু ওই অবস্থাতেও করছে। কারণ আপনি যদি মানে যে আপনার যে ক্ষমতার যে আপনার সুষ্ঠু যে আর কি ট্রান্সফার, এটা যদি আপনার এক মানে একটা সিস্টেমের ভিতর দিয়ে এবং আপনার ওই ডিউরেশনের ভিতর দিয়ে যদি আপনার ট্রান্সফারটা না হয় আর কি, তাহলে কিন্তু দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর কি। আমার মনে হয় যে এ, বাংলাদেশে যে এই 5ই আগস্টের যে বিপ্লব, মানে জুলাই বিপ্লব আমরা যেটা বলি, এই বিপ্লবটা কেন হয়েছে আর কি, এই বিপ্লবটার কিন্তু মূল কারণটাই ছিল কিন্তু বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে আপনার এই যে ধরেন 14, 18 এবং 24-এ যে নির্বাচনটা হয়েছে আর কি, এই নির্বাচনে তো মানুষ ভোট দিতে পারে না, এবং মানুষের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। এর কারণেই কিন্তু আপনার এই যে ফ্যাসিজমটা আর কি আপনার বাংলাদেশে যে মানে জগদ্দল পাথরের মতন আর কি আপনার মানুষের উপরে চেপে ছিল আর কি। তো এইটা আমরা কিন্তু এই 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 মানুষের ভোটাধিকার পূরণ, মানুষের ধরেন যে গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না। আপনারা মিডিয়াতে আছেন, আপনারাও জানেন যে আপনারাও ঠিক মতন লিখতে পারেন নাই, বলতে পারেন নাই। তো এইটার পরিবর্তনের জন্যই কিন্তু করা হয়েছে, এবং এই পরিবর্তনটা একমাত্র মানে তখনই সুফল হবে যখন ধরেন যে দেশে একটা গণতান্ত্রিক প্রসেস শুরু হবে, এবং গণতান্ত্রিক প্রসেস শুরু করার জন্য কিন্তু আপনার নির্বাচন দরকার। এখন নির্বাচনের জন্য যেহেতু আমি যেটা বললাম, এই সরকারের মানে আইন শৃঙ্খলা বা ওই জায়গাতে কিছুটা ধরেন ব্যর্থতা আছে,
কিন্তু শুধুমাত্র তো একটা নির্বাচন সুষ্ঠু করার জন্য ধরেন যে যেহেতু এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা ধরেন যে আপনার কোনো নির্বাচিত সরকার না, এরা তো বেশি দিন থাকতে পারবে না। এদেরকে ধরেন যে সহযোগিতা করা রাজনৈতিক দলগুলোর কিন্তু দায়িত্ব আর কি। হ্যাঁ, কিন্তু রাজনৈতিক এই যে যেমন আমরা দেখছি যে আপনার জামাত, তারপরে এনসিপি, তারা ইতিমধ্যে সমালোচনা করেছে এই সরকারের নির্বাচনী কার্যক্রমের, এবং বলেছে যে এনসিপির যেমন পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনী পরিবেশই নেই। হ্যাঁ, এই বিষয়গুলা উঠে এসেছে। এইটা আসলে আপনি এইটা এটা যদি একটু জাস্ট ইয়ে করেন, বলেন আর কি, যে এই জায়গাটায় আসলে আপনি যেটা বলছিলেন যে আসলে যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও সহযোগিতার যে ব্যাপার আছে, যদিও তারা অভিযোগ করছে যে তাদের সাথে আসলে নির্বাচনের বিভিন্ন জায়গায় আসলে সঠিক আচরণ হচ্ছে। আচ্ছা, এটা আসলে আপনার আপনি যদি বাংলাদেশের বা আমাদের সাবকন্টিনেন্টের যে রাজনীতির যদি হিস্ট্রিটা দেখেন, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক যখন হয় আর কি, তার আগে একটা কথা, ছোট্ট কথা বলে নিই। আমাদের দেশে যেটা হয়েছে কি, রাজনীতিতে আপনার এখনো যদি রাজনৈতিক দলগুলো যদি মনে করে রাজনীতি কেবলই মানে লড়াই এবং কৌশলের একটা অংশ, এটা কিন্তু আপনার তাদের এই জিনিসটা এখন ভাবা মনে হয় উচিত না। কারণ রাজনীতিতে আপনার নৈতিকতা এবং সহনশীলতা কিন্তু আনতে হবে আর কি। এবং আপনি মানে রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদেরকে একটা কিন্তু মানবিক বেজলাইন তারা যদি তৈরি না করতে পারে, মানে নো ম্যাটার হোয়াট, আপনি যদি ওই বেজের নিচে আমরা যেন না যাই, এটা কিন্তু আমাদেরকে মেক শিওর করতে হবে। এবং এটা করতে গেলে আপনাকে নৈতিক হতে হবে, সহনশীল হতে হবে এবং মানবিক গুণ সম্পূর্ণ হতে হবে আর কি। এটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু মানে এটা কিন্তু একটা কঠিন মানে পরিস্থিতি সৃষ্টি করবে। আর আপনি যেটা বললেন যে নির্বাচনের ক্ষেত্রে এটা একটা কৌশল, প্রত্যেকটা দলই ধরেন যে এই 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 ধরনের কৌশল, বিশেষ করে ধরেন যে একটা বড় দল যাদের রাজনীতিতে বা নির্বাচনের মাঠে যাদের প্রভাবটা একটু বেশি থাকে, তাদেরকে কোণঠাসা ঠিক বলবো না, তাদের উপর প্রেশার রাখা এবং প্রশাসনের উপর প্রেশার রাখার জন্য ধরেন যে তাদের পরের সারি যে দলগুলো থাকে, তারাও ধরেন যে বিভিন্ন ধরনের মানে প্রেশারাইজ কথাবার্তা বলে আর কি ইয়া কথা। এটা 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 আমি খারাপ ভাবে দেখি না। এটা বললে ধরেন যে যদি প্রশাসন যদি আরো শক্ত হয় এবং মানে সুষ্ঠু নির্বাচনের জন্য যে ইয়াগুলান আছে, এই প্যারামিটার গুলান যদি তারা যদি ধরেন যে আরো কার্যকর করে, এটা কিন্তু ভালো। কারণ আমরা সবাই চাই যে দেশে একটা আহ, মানে সবার অংশগ্রহণের লেভেল প্লেইং ফিল্ডে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হোক, এবং এই নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তাদেরকেই আমরা ওয়েলকাম করবো, এবং তারা যেন সবাইকে নিয়ে সুন্দরভাবে দেশটা ইয়া করে। আমার মনে হয় যে এটা হয়তো দলগুলোর একটা নির্বাচন যেহেতু সামনে আছে, একটা কৌশল, মানে ধরেন যে অপোনেন্ট দলের প্রতি একটা প্রেশার, পাশাপাশি প্রশাসন এবং সরকারের উপরেও একটা চাপ সৃষ্টি করার জন্য মনে হয় তারা এটা করতেছে। এটা এটা হয়, এটা নিয়ে আমার মনে হয় যে অতটা ওয়ারিড হওয়ার কিছু নাই আর কি। তো যদি আপনি সরকারের উপরেই দায়িত্ব চাপাই দেন তাহলে তো হবে না। এটা রাজনৈতিক দলগুলোরও কিন্তু এখানে একটা ভূমিকা আছে, তাদেরকেও সহনশীল হতে হবে, তাদেরকেও কথাবার্তা, তাদেরও আচার আচরণে ধরেন যে পজিটিভ। এখানে তিনটা মেজর এখন দল, বিএনপি, জামাত এবং এনসিপি। এখন ধরেন একজন এটা এরা বলতেছে, এটা বলার আমি আমি দোষের কিছু দেখি না। আমাদের দেশের বাংলাদেশ বা ওই সাবকন্টিনেন্ট রাজনৈতিক কালচার এটা আছে। এটা হয়তো মানে একটা দল আর একটা দলের উপরে কিছু ধরেন মনস্তাত্ত্বিক একটা প্রেশার ক্রিয়েট, পাশাপাশি আপনার প্রশাসন এবং সরকারকেও একটা প্রেশারাইজ অবস্থার মধ্যে তারা রাখতে চায়, যে তারা সরকার যেন এই ব্যাপারগুলো তারা আন্তরিক হয় আর কি। মানে সুষ্ঠু নির্বাচন করার জন্য যে প্যারামিটার গুলো দরকার, ধরেন লেভেল প্লেইং ফিল্ড, মানে জনগণের মাস পার্টিসিপেশন, এটার জন্য তো আপনার যদি আইন শৃঙ্খলা বা ওই পরিস্থিতিগুলো যদি না থাকে, সুন্দর যদি না থাকে, তা তো মানুষ যেতে পারবে। কিন্তু এটার জন্য শুধুমাত্র আপনার সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আপনি দায়ী করেন তাহলেও কিন্তু হবে না। এখানে রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা বড় ভূমিকা আছে আর কি। তারা যদি সেই সহনশীল ক্ষেত্রে না একটা হয়, তারা যদি ধরেন যে
ওই যে আমি যেটা আপনাকে বললাম যে তারা যদি একটা মানবিক বেসলাইন যদি তৈরি না করতে পারে, একটা সোসাইটি বা একটা দেশ বা সমাজ চলার জন্য কিন্তু একটা মানবিক বেসলাইন থাকতে হবে। সেটা আপনার ধর্ম, বর্ণ, জাতি, পেশা নির্বিশেষে। আপনি ওই বেসলাইনের নিচে যদি যান তাহলে কিন্তু হবে না। যেমন আপনি যদি জি। বাইরের দেশের কথা চিন্তা করেন, আমেরিকার কথা, আমেরিকার রিপাবলিকান পার্টিটা কিন্তু রিলিজিয়াস একটা পার্টি। কিন্তু তার অর্থ এই না যে ওরা ধরেন যে ক্ষমতায় আসার পরে ধরেন অন্যদেরকে যারা ডেমোক্রেট করতেছে তাদেরকে ধরেন নিঃশেষ করে দিতেছে বা বের করে দিতেছে বা তাদের কথা শুনতেছে, তো তা না। তারা কিন্তু তাদের কিন্তু একটা একটা মানে সেট পয়েন্ট আছে, ওই সেট পয়েন্টের নিচে কিন্তু তারা যায় না। তা আমাদের দেশেও কিন্তু এখন একটা সুযোগ আসছে, এইবার একটা সুন্দর সুযোগ আসছে ওই ওই সেট পয়েন্টে একটা মানবিক একটা বেসলাইন তৈরি করে। এটার নিচে গেলে কিন্তু হবে না। ওই বেসলাইনের ভিতর যদি আপনি থাকেন তাহলেই আপনার নৈতিকতা বা এই যে সহনশীলতা বা জি। হিউম্যানিটি যে জায়গাগুলো আছে বা এই যে রাজনীতি যে প্রতিহিংসা, এই যে গত 15 বছরে যেটা যেই চর্চাটা হয়েছে একই মানে যারে তারে যে কোনো ট্যাগিং এর যে রাজনীতি, এই জিনিসগুলো থেকে তো আপনার বেরিয়ে আসতে হবে আমাদেরকে। না বেরিয়ে আসলে হবে। এবং না, অবশ্যই। এটার জন্য কিন্তু রাজনীতির দলগুলোর কিন্তু একটা বড় ভূমিকা আছে। তারা যদি জি, এটা আচ্ছা, না এই করে তাহলে ক্ষেত্রে আমি একটা মানে প্রশ্ন করতে চাই। অনেকে যেটা বলছেন যে এই যে বড় মানে একাধিক দল, ধরেন আপনার এক ধরনের নির্বাচনে নিষ্ক্রিয় বলতে পারি। একজন তো আওয়ামী লীগকে তো আহ, আপনার বাদ দেওয়া হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু জাতীয় পার্টি বা অন্যান্যরা বলছে যে তাদেরও জন্য আসলে সুষ্ঠু পরিবেশ নাই। তো সেই প্রেক্ষাপটে আসলে ধরেন এই যে আহ, গুরুত্বপূর্ণ যদি দুই একটি দল, আগের যে আমরা বলি যে বড় দলের ভিতরে যে দু একজন যদি না আসে, এটা কি আসলে বাইরে গ্রহণযোগ্য হবে? নির্বাচন কেমন গ্রহণযোগ্য হবে, বা এটা নিয়ে আসলে কোনো সমস্যা হবে কিনা? আমার মনে হয় যে গত 15 বছরে বাংলাদেশে যে ভোটাধিকার, মানুষের গণতন্ত্র হরণ এবং এই যে বাক স্বাধীনতার যে ব্যাপারগুলো ছিল, বেসিক যে ফান্ডামেন্টাল মানে গণতান্ত্রিক যে পরিবেশ, সেটা কিন্তু আপনার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যারা ছিল জাতীয় পার্টি, এরা কম্বাইনলি সম্মিলিতভাবেই কিন্তু তারা শেষ করছে। এবং আপনাকে একটা জিনিস মনে করতে, আমি যেটা এর আগে বলতেছিলাম যে বিপ্লব হলে কিন্তু একটা পরিবর্তন হয়। তা আপনার পরিবর্তন মানুষ কখন চায়? যখন যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে থেকে ধরেন স্বৈরশাসক হয় বা ফ্যাসিবাদ কায়েম করে, তারা তো ধরেন যে জনগণের সাথে তাদের সম্পৃক্ততা নাই। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে 5ই আগস্টের যে অভ্যুত্থান যে হয়েছে আর কি, এখানে দেখেন আহ, জাতিসংঘ বলতেছে 1400-র মতো, কিন্তু আমরা যতটুকু জানি আপনাদের মিডিয়া টিডিয়াতে আমি যতটুকু পড়ছি বা আপনারা প্রায় 2000-এর মতন বা তার বেশি লোক মারা গেছে, প্রায় আমার মনে হয় 40,000 লোক পঙ্গু হয়েছে আর কি। তা এখন যদি ধরেন যে যেই পার্টি মানে যারা এতগুলো মানুষ আপনার হত্যা করলো, তো তাদের বিচার যদি না হয় বা না হয়, তাহলে যদি তাদেরকে যদি আপনি যদি কোনো ধরনের বিচার না করে যদি ছেড়ে দেন, তাহলে তো এই জিনিসগুলো তো পরবর্তীতে তো আবার আসতে পারে। নতুন আর একজন যারা আসবে তারাও কিন্তু এই জিনিসগুলো করতে পারে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে এ, আওয়ামী লীগের ইলেকশন করার মতো কোনো সুযোগ নাই, কারণ আওয়ামী লীগ এখন কোনো বুঝতে পলিটিক্যাল পার্টি পারছি। না। আওয়ামী না, লীগ এটা আওয়ামী লীগ আমি আপনার আমি বিষয়। আমি ব্যক্তিগতভাবে কোনো পলিটিক্যাল পার্টি এখন মনে করি না। আওয়ামী লীগ জি। আসলে একটা সন্ত্রাসীদের সংগঠন। কারণ আমি নিজেও কিন্তু আপনার আমার ফেসবুকে লিখছি যে ধরেন যে কাউরেই আপনার ইয়া করা উচিত না, আহ, মানে বুঝতে নিষিদ্ধ পারছি। করা উচিত না। কিন্তু দেখেন এই যে 1.5 বছর হয়ে গেছে আওয়ামী লীগের মানে একেবারে টপ থেকে শুরু করে নিচ পর্যন্ত একটা লোকের কোনো ধরনের অনুশোচনার আহ, মধ্য- তাদের আছে বা বা ওই ধরনের ফিলিংস তাদের মধ্যে আপনি দেখছেন কিনা, আমি পার্সোনালি দেখি না। আপনারা মিডিয়াতে আছেন, আপনারা আরো ভালো বলতে পারবেন। তো একটা দল এতগুলো আহ, এই যে ধরেন শিশু থেকে শুরু করে এই যে বাচ্চাদেরকে যারা যে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে, তারা আমাদেরই সন্তানের বয়সের, আমার ছেলেও এখানে ইউনিভার্সিটিতে পড়ে। তো তাদেরকে যে মারলো, তাদের তো মিনিমাম তো একটা ধরেন যে অনুশোচনা থাকা উচিত, যে তাদেরকে বলা উচিত যে ঠিক আছে সরি। তারা কিন্তু বলে নাই। যদি নাই বলে, তো তাদেরকে তো ধরেন যে আপনি পলিটিক্যাল পার্টি হিসেবে আপনি রিকগনাইজ করতে পারেন না। আপনি দেখেন ইয়াতে আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা চিন্তা করেন যে জার্মানিতে, আপনি জার্মানিতে যে নাৎসিদের কথা যদি আপনি বলেন, আপনি কিন্তু ইয়া হবে, আপনার বিচার হবে কিন্তু।
এটা এটা আপনি আমি জানি না আপনি জানেন কিনা, আপনি খোঁজ নিয়ে দেখেন। আপনি যদি নাৎসিদের কথা এখানে বলেন, আপনার কিন্তু বিচার হবে। তা আওয়ামী লীগ তো ওই পর্যায়ে চলে গেছে। তাদের তো কোনো ধরনের ধরেন অনুশোচনা নাই। অনুশোচনা যদি থাকতো, ওইভাবে হয়তো তখন ধরেন মানুষের একটা সিম্প্যাথির জায়গা আছে, আস্তে আস্তে বুঝতে গ্রো পারছি। করতো। কিন্তু ওইটা আচ্ছা, যদি না হয় তাহলে এটা এই হবে না। আর জাতীয় পার্টির কথা যেটা বুঝতে পারছি। বলছেন, জাতীয় পার্টি যেহেতু আপনার, তারাও কিন্তু তাদের সাথে ছিল। তো জাতীয় পার্টিকে তো যেহেতু ব্যান করে নাই, তারা ইলেকশন করতে পারবে, মানে গভর্নমেন্টের ভাষ্য অনুযায়ী তারা করতে পারবে। এখন তাদের মাঠে কি অবস্থা, মানুষ তাদেরকে কিভাবে গ্রহণ করবে, সেটা তো ধরেন যে ভিন্ন অ্যানালাইসিস। তাদের আদৌ মাঠে যাওয়ার মতো পরিবেশ আছে কিনা, তাদের নেতা টেতা বা তাদের তাদের ওই ধরনের, কারণ জাতীয় পার্টি কিন্তু বুঝছি, বিগত 17 বছরে তারা কিন্তু আপনার জনগণের সাথে নিয়ে পলিটিক্স করে নাই। বুঝছি। তাদের কিন্তু আচ্ছা, সাংগঠনিক অবস্থা এইবার ওই লেভেল আমার আছে কিনা আমি একটু জানি না। একটু হ্যাঁ একটু বলেন। ডিফারেন্ট প্রশ্ন, সেটা হলো যে আমরা ধরেন এই যে আপনি তো যেহেতু গবেষক এবং সায়েন্টিস্ট, আমরা যেটা বলি যে ধরেন আপনি আমেরিকায় আছেন, যে আমেরিকার নির্বাচনের আগে প্রচুর জরিপ হয়, কিন্তু আমরা যেটা দেখি যে জরিপগুলোর ফলাফলে খুব বেশি যে পার্থক্য হয় তা না। ধরেন হয়তো 1-2% এদিক ওদিক পার্থক্য হয়। কিন্তু বাংলাদেশের আমরা অনেকগুলো জরিপ দেখলাম এর ভিতরে, কিন্তু এগুলোর জরিপগুলোর আসলে পার্থক্য একটা থেকে আরেকটার পার্থক্য অনেক বেশি। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন, এবং এইটা আসলে আপনি মনে করেন যে এই জরিপগুলো আসলে কতটুকু কি ইম্প্যাক্টফুল, বা আসলে এই জরিপগুলো কেন এরকম হলো, এই বিষয়গুলো যদি একটু বলেন। বাংলাদেশে আপনার আমেরিকাতে যে জরিপগুলো হয় আর কি, আপনি যদি দেখেন, তারা যাদের জরিপ আপনার হয়তো 1-2% ওঠানামা করে, তারা কিন্তু একটা আপনার আহ, প্রতিষ্ঠান হিসেবে অলরেডি কিন্তু রিকগনাইজড আর কি। বাংলাদেশে ধরেন যারা করতেছে, তাদের ওই ধরনের মানে ক্রেডিবিলিটি আছে কিনা আমার জানা নাই। কারণ হলো যে বাংলাদেশে আমার মনে হয় জরিপের যেটা প্রধান যেটা প্রবলেম, আমার কাছে যেটা মনে হয়, সেটা কিছুটা মানে ধরেন যে বায়াসড ওয়েতে জরিপগুলান হয়। এবং আর একটা জিনিস আছে, যেটা হলো এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ, মানে বাংলাদেশে যে এই যে জরিপগুলানের গ্রহণযোগ্যতা আপনি যেটা বললেন যে ওইভাবে নাই বা হচ্ছে না, এর কিন্তু অনেকগুলান প্যারামিটার এখানে কাজ করতেছে। একটা হলো যে আপনার, যে যারা ধরেন এই জরিপগুলান করতেছে, সেই প্রতিষ্ঠানগুলানের ওই ধরনের ধরেন যে ম্যান পাওয়ার নাই, বা ওরা অলরেডি পলিটিক্যালি বায়াসড। আর একটা জিনিস, তারা কি ধরনের ধরেন যে আপনার স্যাম্পল কালেকশন করতে, ধরেন এখানে ডেমোগ্রাফির একটা ব্যাপার আছে। আপনার ধরেন শহরে করতেছেন, বা আপনার ভৌগোলিক অবস্থানের ব্যাপার, শহরে করতেছেন না গ্রামে করতেছেন। আমাদের দেশের গ্রামের ধরেন 60% মানুষ অশিক্ষিত। এখন ওইখানে আপনি কি ধরনের প্রশ্ন করতেছেন, আপনি যে যাচ্ছে, সে যদি আগে থেকে যদি মোটিভেটেড থাকে যে ঠিক আছে, আমি ধরেন কথার কথা ফর এক্সাম্পল আমি বললাম যে আমি বিএনপির একটু পক্ষে বলবো, তো ওর প্রশ্নের মানে ধরনগুলো ধরেন ওই ধরনের হচ্ছে। তো এখন মানুষজন, গ্রামের মানুষ, তারা ধরেন যে ওই ব্যবস্থা, সে একটা অ্যান্সার দিয়ে দিল। পাশাপাশি আপনি হয়তো একটা অ্যান্সার দিচ্ছেন, সে আবার একটা লিডিং কোশ্চেন এমন ভাবে করলো আপনাকে। তো এই জিনিসগুলো মনে হয় যে এই যে জরিপ সংস্থা যারা আছে, তাদেরকে এই কোশ্চেনারিজ গুলো আগে থেকেই মানে সিলেক্ট করা উচিত, এবং যারা যাবে ওইখানে তাদেরকে কি ধরনের করবে, এবং এই যে লিডিং যে প্রশ্নের কথা আমি বললাম, এবং এখানে ধরেন যে মেল ফিমেলের যে ব্যাপারটা আছে, পুরুষ মহিলার কতজন পার্টিসিপেট, এখানে শহর থেকে কতজন নিচ্ছে, গ্রাম থেকে কিভাবে নিচ্ছে। তো এই জিনিসগুলো যদি আপনি যদি না করেন, ইন্টিগ্রেট না করেন, তাহলে এই জরিপের আসলে মানে আপনি যেটা বললেন যে এটা নিয়ে কোশ্চিনও হবে, এটার আদৌ ধরেন যে কোনো বাস্তব মানে ইয়াতে বুঝতে পারছি। না, আমি ফিল্ডে বুঝতে এটা পারছি আসলে আপনার। প্রভাব কতটুকু, আমি এটা এটা বলা কিন্তু খুব কঠিন আসলে। বুঝছি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা ধরেন নরমালি জামাতকে জানি যে ধর্মভিত্তিক যে দলটি, এবং তাদের একটা এক ধরনের ইয়ে ছিল সেখানে আসলে এই ধারাটা এই ধারাটা একদম পরিবর্তিত হয়ে আমরা এই এই মানে বর্তমান বাংলাদেশের বর্তমান নির্বাচনের প্রেক্ষাপটে দেখলাম যে জামাতের একটা বড় ধরনের পরিবর্তনের জায়গা। যেমন তাদের দুজন হিন্দু ক্যান্ডিডেট আছে, তারপরে নানাবিধ বিষয়ে তাদের যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন, যে এই বাংলাদেশের নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে যে তাদের এই যে পরিবর্তন এবং তাদের যে এই যে কি বলে
নির্বাচনী যে স্ট্র্যাটেজি, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আসলে যা অ্যাজ এ পলিটিক্যাল পার্টি জামাত ইসলামের যে রাজনীতি, মানে তাদের যে রাজনৈতিক আইডিওলজি, সেই জায়গাতে যে পরিবর্তন হয়েছে বা তাদের যে ধরেন চিন্তা ভাবনা ওইখানে পরিবর্তন হয়েছে কিনা আমি এটা বলতে পারবো না। এটা আমার আমার কাছে, আমি যেটা পার্সোনাল মনে করি এটা হয় নাই। কিন্তু রাজনীতি যেহেতু বাংলাদেশে এখন ধরেন আওয়ামী লীগ এর মতন একটা বড় দল নাই, না থাকার কারণে আপনি যেটা বললেন এর আগে যে বিএনপি এবং জামাত তারা আহ, আহ, মানে ফার্স্ট সেকেন্ড পজিশনে চলে গেছে। এক একটা জরিপে এক একজন কেউ বলতেছে জামাত ধরেন আহ, 1 নম্বর আছে, কেউ হতেছে বিএনপি হয়তো 1 নম্বর আছে। তো জামাতের ধরেন যে পলিটিক্যাল ওদের যে আইডিওলজিক্যাল যে ব্যাপারগুলো ওইটা যে চেঞ্জ হয়েছে আমি মনে করি না। কিন্তু তারা ধরেন নির্বাচনের যেহেতু একটা পরিবেশ বাংলাদেশে এখন অনেকদিন হয় নাই, পরিবেশ সৃষ্টি হয়েছে, তারা যেহেতু ধরেন যে আহ, ক্ষমতার মানে স্টেক হোল্ডার হতে চায়, তো তারা কিছু জিনিসের মানে ধরেন যে আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা হয়তো কিছু জিনিস পরিবর্তনের কথা বলছে, কিন্তু পরিবর্তনের সাথে আমি মনে, আমার কাছে কিন্তু আর একটা জায়গাতে একটু খটকা আছে যে তারা মাঠ লেভেলে ধরেন ওই কথাটার সাথে কিন্তু তাদের যে ক্যান্ডিডেট বা যারা ধরেন কিছু নেতৃস্থানীয় লোকজন যে কথাগুলো বলছে সেটার সাথে কিন্তু একটু কন্ট্রাডিক্ট করে। ধরেন যে তারা যে মানে তাদের কিন্তু খুব উচ্চ শিক্ষিত লোকজন যে যে জিনিসগুলা ধরেন বলতেছে যে আপনার বিশেষ করে এই যে জামাত কি আহ, পূজা, ইয়া, এই যে রোজা, এগুলো মুদ্রা রে পিঠ ও পিঠ, তারপরে জামাত ইসলাম রে ভোট দিলে বেশ, এই জায়গাগুলোতে কিন্তু আপনি দেখেন, আমি অত ডিটেলসে যাচ্ছি না, আপনি জানেন এটা। তো এই ধরনের কথাবার্তা যে ক্যান্ডিডেট বা যারা বলতেছে তাদের, এবং ওই যে প্রশাসনের ধরেন যে তারা প্রশাসন কন্ট্রোল করবে, পুলিশ কন্ট্রোল করবে, তাদের এগেনস্টে কিন্তু জামাত কিন্তু অ্যাজ এ পার্টি মানে পলিটিক্যালি তারা ধরেন যে মানে পার্টিগতভাবে কিন্তু কোনো ধরনের কোনো ডিসিশন নিছে বলে আমার জানা নাই আর কি। তা আপনি যদি ওইটা যদি ডিসিশন যদি নাই না, আপনি যদি আসলেই ভালো কিছু করতে চান বা আপনি যদি কোনো চেঞ্জ করতে চান, তারা যেটা করতে অবশ্যই তারা হয়তো চায়, কিন্তু সেটার কিন্তু আপনার প্রতিফলন ওই জায়গাতে দেয়। দেখেন তাদের দলের যদি ধরেন কেউ যদি এই কথাগুলো বলে, আমার মনে হয় যে আমরা যারা সাধারণ মানুষ যারা আছি তারা মনে করি তাদের দলের কেন্দ্রীয় ভাবে তার দলীয় ভাবে এটা করা উচিত। যেটা আমি আর একটা ছোট্ট উদাহরণ দিই এখানে। ধরেন যে বিএনপির নামেও কিন্তু অনেক ধরনের ইয়ে আছে, বিশেষ করে আপনার চাঁদাবাজি, এই ধরনের অনেক ধরনের ধরেন যে মানে কমপ্লেন বিএনপির নামে আছে। বিএনপি কিন্তু দেখেন অ্যাটলিস্ট এইটুকু হয়তো আপনি বলতে পারবেন যে তারা কিন্তু 7,000 লোকের বহিষ্কার করছে কিন্তু। হ্যাঁ, বিএনপির হয়তো আরো হয়তো করলে হয়তো ভালো হতো, বা মানে অ্যাটলিস্ট তারা কিন্তু কিন্তু আবার অনেকে তো এখন মানে ফেরতও নিচ্ছে, সেটাও হ্যাঁ, হ্যাঁ, দেখছি। হ্যাঁ, অনেকরে আপনার ফেরতও নিচ্ছে। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমি বলতেছি না যে ধরেন যে বিএনপি, আমি যে জিনিসটা এটা কম্পেয়ার করতে চাচ্ছি যে এটলিস্ট জামাত ইসলামের কিন্তু আ লোকও কিন্তু আপনার পেপার পত্রিকাতে আপনি যেটা দেখছেন, ধরেন যে বিএনপির যদি 10% হয়ে থাকে তাদের 1% বা 5%, 0.5% লোকও কিন্তু এই অনিয়মের সাথে জড়িত। কিন্তু তারা কিন্তু দলীয়ভাবে কিন্তু কোনো ডিসিশন নেয় নাই তাদের এগেইনস্টে। মানে আমি পার্থক্যটা ওইখানে বলছি। হয়তো বিএনপি আবার এখন এই যে ৩ মাস তাদেরকে শোকজ করছে, বহিষ্কার করছে, আবার ধরেন যে তারা হয়তো উত্তর-টুত্তর দেওয়ার পরে কিছু লোককে ফিরিয়ে নিছে। আমি আপনার সাথে একমত। আমি পেপারেও এটা দেখছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আপ পলিটিক্যাল পার্টি মানে সবার ক্ষেত্রেই এটা, শুধু জামাত ইসলাম না, এটা বিএনপির ক্ষেত্রে। আপনি এখন ধরেন যে মানুষ কিন্তু আগের চেয়ে অনেক সচেতন। আপনি ধরেন মুখে একটা কথা বলবেন, মাঠে যা করবেন আরেকটা জিনিস। এইটা ধরেন যে এইটা কিন্তু বাংলাদেশের মানুষ বা আমরা যারা ধরেন এই যে 5ই আগস্টের যে ইয়াগুলো আপনি নিজেও জানেন, আমরা এই যে 15-16 বছর দেশে যেতে পারিনি। তো আমরা লেখালেখি থেকে শুরু করে যে জিনিসগুলো, তো এই আমরা কিন্তু এই ধরনের ইয়া চাই না। আমরা পলিটিক্যাল পার্টিগুলো চাই যে তারা হলো জনগণের পালসটা বুঝুক, তারা জনগণ কি চাচ্ছে এইটা নিয়েই ধরেন মানে তারা যেন রাজনীতি করুক, এবং জি, রাজনীতিটা একটা একটা নৈতিক এবং মানবিক এবং একটা সহনশীল যেন অবস্থা থাকে। আপনি কথার জি, কথা বললেন আগের মতো করে, যে আমি একটা কথা বললাম জাস্ট বলার জন্য, ওইভাবে ওই 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 জায়গা থেকে যেন সবাই যেন বেড়ে আসে। আর আরেকটা জিনিস জি, হলো যে ধরেন যে সামনে নির্বাচন আছে,
যে যারা পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের আইডিওলজি আছে, কেউ ধরেন যে ধর্মভিত্তিক আছে। এটা এটা আমি দোষের কিছু দেখি না। ধরেন আপনি যেটা করতেছেন এটা আপনি ওপেন করেন, আপনি মানুষের কাছে যান, বলেন আপনি যেটাই করতে চান না কেন। আপনি যদি ধরেন যে কথা কথা শরিয়া আইন আপনি বলবৎ করতে চান, বা বিএনপি যদি বলে যে আমি বাংলাদেশি জাতীয়তাবাদ বা ধর্মীয় মূল্যবোধ বা যেটাই, কিন্তু জিনিসগুলো মানে আপনার হিপোক্রেট লেভেলে যেন না যায়। এটা যেন যেন জনগণের কাছে আপনার ক্লিয়ার করা হয় যে আপনি কি করতে বুঝতে চান। পারছি, বুঝছি। এটা আচ্ছা, এটা আরেকটা ধরেন যে বিষয়। আমাদের আমরা আমরা নাগরিক হিসাবে এটা আমাদের পলিটিক্যাল পার্টির কাছে চাওয়া আর কি। জি, কারণ জি, জনগণ যাকে ভোট না দিবে আমরা ওয়েলকাম, সে দেশ চালাবে ৫ বুঝছি। বছরের জন্য, তাই না? না, সেটা বুঝতে পারলাম, আপনার কথায় ক্লিয়ার। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন আমরা যে রিসেন্টলি যেটা দেখলাম যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নাগরিকদের যে প্রবেশাধিকারে কড়াকড়ি করছে এবং যে বন্ড দিচ্ছে, এটাতে আসলে বাংলাদেশ কতটুকু মানে ক্ষতিগ্রস্ত হবে এটি একটি বিষয়। আরেকটা হচ্ছে যে এই তালিকায় বাংলাদেশ কেন, আহ উম, এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। এটাতে আসলে যেটা আপনি বললেন যে বন্ডের যে ব্যাপারটা আর কি, এটা কিন্তু শুধু বাংলাদেশ না, এরকম ধরেন তৃতীয় বিশ্বের অনেক দরিদ্র বা ছোট ছোট দেশের জন্য করছে আর কি। তো এইটা ধরেন যে কেন করছে এটা আপনি বুঝতেছেন, এটা একটা জিনিস আছে যে এটা ধরেন যে তৃতীয় বিশ্বের দেশের আহ, আমরা যারা বিশেষ করে গরিব দেশের আমরা আমরা তো ধরেন যে জীবন জীবিকার কারণে বিভিন্ন দেশে যাই, তাই না? যাই এবং এইখানে ধরেন যে আমরা কিভাবে আসি এটা আপনি জানেন। অত ডিটেলসে ধরেন, যেহেতু এটা দেশের ব্যাপার আমি ওখানে যাচ্ছি না। তো এইটা ধরেন যে শুধু যে আমাদের দেশের জন্য করছে সেটাও না। এটা ধরেন আসে ধরেন যারা এই যে বিশেষ করে এইখানে আমেরিকাতে যে জিনিসটা নিয়ে এখন সবচেয়ে বড় মানে ইয়েটা হচ্ছে যে তৃতীয় বিশ্বের দেশের এই ছোট ছোট দেশের লোকজন ধরেন ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা আসে আসে এইখানে কিন্তু কিছু কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে, যেটা বিশেষ করে আপনার এই যে প্রেগনেন্ট মহিলারা আসে আর কি, এখানে ধরেন যে বাচ্চা হয় হলে যে সিটিজেন ইয়ে, এবং তাদেরকে সব সুযোগ সুবিধা নেয়। এই জিনিসগুলো ধরেন যে কিছু ব্যাপারও মানে অফ দা রেকর্ড এগুলির সাথে জড়িত। তবে একটা জিনিস হলো যে বাংলাদেশের দেশের যেটা ধরেন যে ইয়ে করছে এখানে অবশ্যই তো যারা আহ, এই যে বিজনেস ভিসা বা এই যে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবে তাদের উপর প্রভাব পড়বে এত টাকা। কারণ আমি দেখলাম যে প্রায় $৫,০০০ থেকে $১৫,০০০ মতন আপনি বন্ড দিতে হবে। এটা হিউজ অ্যামাউন্ট অফ, বিশেষ করে আপনার যারা মধ্যবিত্ত বা পরিবার তাদের তো এত টাকা ধরেন এখানে আটকায় রাখা। এখানে জি, কিন্তু আর একটা ব্যাপার হয়েছে। এটা হলো যে যারা এটা শুধু বাংলাদেশ না, এখন এটা গভর্নমেন্ট লেভেলে মনে হয় যে এটা খুব শক্তভাবে আমেরিকান প্রশাসনের সাথে কাজ করা উচিত। এটা কিন্তু আর একটা নেগেটিভ সাইড আছে, যেটা আমি জানি না বাংলাদেশের গভর্নমেন্ট কিভাবে চিন্তা করছে। সেটা হলো যে আপনার এই যে বন্ডের যে ইয়াটা, এই বন্ডটা যে যেই দেশগুলোর জন্য করছে তাদের একটা একটা ধরেন যে স্পেসিফিক কিছু স্পেসিফিক ধরেন মানে কি বলে, আমি এলিগেশনও জিনিসটা ওইভাবে বলতে চাচ্ছি না, স্পেসিফিক কিছু বিষয়ের উপরে উপরে ভিত্তি করে কিন্তু জিনিসটা করছে এটা, এবং এই বিষয়গুলো কিন্তু কিছুটা নেগেটিভ বিষয় আর কি। তো এখন এইটা যদি ধরেন যে বলবৎ হয়, গভর্নমেন্ট যদি আপনার মানে আমেরিকান প্রশাসনের সাথে যদি কথা বলে যদি এটা ঠিক না করতে পারে, এইটার ইফেক্ট কিন্তু আপনি মনে করেন না যে শুধুমাত্র মানে আমেরিকা মানে বাংলাদেশ আর আমেরিকার ভিতরে কিন্তু হচ্ছে না, অন্য দেশও তখন মনে করবে যে বাংলাদেশে যেহেতু করছে, অন্য দেশেরও ভিসা ভিসা পাওয়ার ক্ষেত্রে বা ওই জায়গাতে কিন্তু অনেক কড়াকড়ি হতে পারে আর কি। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ধরেন বিশেষ করে যারা টুরিস্ট হিসেবে যায়, প্লাস পড়ালেখা করার জন্য যারা অন্য দেশে যেতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা মানে খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট কিন্তু কাজ করবে আর কি। এটা এটা ধরেন যে এটা নিয়ে বেশি কথা বলার কিছু নাই, কেন এখানে কিছু ব্যাপার আছে। তো এটা মনে হয় আমি যেটা বলবো জি, আপনার বুঝতে পারছি আপনার। আমাদের দেশের গভর্নমেন্টের ইমিডিয়েটলি মানে আমেরিকান প্রশাসনের সাথে বসে এই জিনিসটা একটা একটা সেটেলমেন্টে যাওয়া উচিত আসলে। জি, ধন্যবাদ। আচ্ছা, আর একটা বিষয় আমি মানে প্রশ্ন করতে চাই, সেটি হলো যে আহ আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র যে ধরেন এই যে ভেনেজুয়েলার যে বিষয়টা,
আহ, বা বাংলাদেশে এই যে বিশেষ করে শুল্ক আহ, আপনার আরোপ ব্যাপকভাবে, যেমন আমরা দেখছি পার্শ্ববর্তী দেশ ভারতের বিপুল পরিমাণে শুল্ক আরোপ করা হয়েছে, প্রায় 500% করার একটা প্রস্তাবও মনে হয় গৃহীত হচ্ছে। এই যে সুসম্পর্ক গুলো ছিল বিভিন্ন দেশের, সেইটা আসলে এই যে শুল্ক আরোপের মাধ্যমে যে কাজটা করা হচ্ছে, সেটাকে আসলে কিভাবে, কেন বা কি বিষয়, সেটা যদি একটু আপনি বলতেন। আচ্ছা, এইটার ধরেন যে বলার আমি এই অ্যান্সারটা দেওয়ার আগে আপনাকে একটু প্রেক্ষাপট আমি বলি, মানে 2 লাইনে আমি বলবো, যেটা হলো যে আহ, বাংলাদেশ পৃথিবীর রাজনীতিতে একটা কিন্তু ব্যাপক পরিবর্তন আসছে। আপনি যদি দেখেন, জাতীয়তাবাদ বলে একটা জিনিসের কিন্তু উত্থান হয়েছে। মানে তা এখন আমি যেটা মনে করি, আমি আমার দুটা লেখাও আছে এর উপরে। এই জিনিসটা ইদানিং এখন অনেকেই বলতেছে জিনিসটা, সেটা হলো যে আপনি যদি জাতীয়তাবাদ, আমি যেটা পার্সোনালি মনে করি সেটা হলো যে আমার কাছে মনে হয় যে 2 ধরনের। একটা হলো পেট্রিয়টিক জাতীয়তাবাদ, আর একটা হলো ধরেন যে জাতীয়তাবাদ, আমি সেটাকে বলি হলো শোষণ এবং নিষ্পেষণ আর কি, যেটাকে আপনি আপনি বলতে পারেন যে হলো যে ন্যাশনালিস্ট রিজিম টাইপের আর কি, বুঝতে পারছেন? তা এখন তার ডোনাল্ড ট্রাম্পের কিন্তু মানে ওই যে মেগা যে বলে একে, মেক আমেরিকা গ্রেট এগেন আর কি, সে হলো সবার আগে, তার কাছে হলো আমেরিকা আর কি। তো আমেরিকার সাথে আপনি যদি দেখেন, পৃথিবীর কিন্তু সব দেশেরই কিন্তু এই যে বাণিজ্যিক যে ঘাটতি, যে বৈষম্যর যে ব্যাপারটা আছে আর কি, এটা কিন্তু যুগ যুগ ধরে কিন্তু চলে আসছে আর কি। আর আমাদের মতো ছোট দেশ হয়তো ওইভাবে এফেক্টেড হয় নাই, এখানে পার্শ্ববর্তী ইন্ডিয়া, ইন্ডিয়া যেটা হয়েছে, ইন্ডিয়ার ব্যাপারে কিন্তু আমেরিকান গভর্নমেন্ট গত গভর্নমেন্টের আমল থেকে কিন্তু তাদের সাথে তাদের সম্পর্কের মানে একটু মানে কি বলবো আর কি, শীতল পর্যায়ে গেছে। কারণ মানে হলো যে একটু ডাউনফল ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, কারণটা হলো আপনি বুঝতে হবে, এটা কিন্তু আপনার কারণটা কিন্তু এখানে আপনার আমাদের রিজনাল কারণ আর কি। রিজনাল কারণ যেটা হলো যে তারা, ইন্ডিয়া এর আগে আমেরিকান গভর্নমেন্টে মানে সামহাও তারা কনভিন্স করতে পারছে যে তারা ওই সাবকন্টিনেন্টারে কন্ট্রোল করতে পারবে, এবং তাদেরকে যদি তাদের থ্রোতে যদি করে তাহলে আমেরিকান পারপাসও সার্ভ হবে, পাশাপাশি মানে তারা আরো ভালো মন্দ করতে পারবে। কিন্তু সেই জিনিসটা প্রত্যেকটা জায়গাতে কিন্তু ফেল করছে। আপনি যদি আফগানিস্তানের দিকে দেখেন, আফগানিস্তানে কিন্তু ফেল করছে। আফগানিস্তান পুরা, এর আগে যে আফগানিস্তানে যে গভর্নমেন্টটা ছিল তালেবান আসার পর, ওই গভর্নমেন্টটা পুরাটাই কিন্তু মানে ইন্ডিয়ান লবিতে কিন্তু তারা চলছে, সেখানে তারা ফেল করছে, পারে নাই। তারপরে দেখেন, আপনি যদি দেখেন বাংলাদেশে তারা ফেল করছে, তারপরে আপনার নেপালে দেখেন, তারপরে আপনার কি বলে আপনার শ্রীলঙ্কা, তারপরে আপনার এই যে মালদ্বীপ, প্রত্যেকটা দেশে কিন্তু তারা ফেল করছে, এবং ওইখানে চায়না ধরেন ইন করছে আর কি। তো এইটা আমেরিকা ভালো মতন নেয় না, এবং আমেরিকা এর কারণে কিন্তু আমেরিকা ধরেন যে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু আহ, আপনার ইনভেস্ট করছে থ্রু জি। ইন্ডিয়া আর কি। পাশাপাশি ইন্ডিয়া এখানে আর একটা জিনিস করছে, যেটা ইন্ডিয়া অলওয়েজ দে আর ভেরি ক্লেভার এবং ইন্টেলিজেন্ট একটা জাতি। তারা করছে কি, তারা তো আমেরিকার সাথে তাদের তো এটা আছেই, পাশাপাশি তারা কিন্তু দেখেন অন্য মানে রাশিয়ার সাথে তাদের দীর্ঘদিনের ইয়া, সেখানে তাদের সম্পর্ক আছে, তাদের সাথেও তাদের ব্যবসা বাণিজ্য আছে। হয়রাস ধরেন যে রাশিয়ার সাথে আমেরিকার অনেক ধরনের মানে আপনার এমবার্গো আছে, তাই না? তো সেই জায়গাগুলোতে এই এই এই, তারপরে বাইডেন যাওয়ার পরে, এই গভর্নমেন্ট আসার পরে তারা দেখছে যে আরে, তারা আমাদের কাছে সব সুযোগ সুবিধা নিচ্ছে, পাশাপাশি আমরা আমাদের সাথে যাদের, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ টুদ্ধ নিয়ে ধরেন রাশিয়ার সাথে এদের তো সম্পর্ক খুবই তলানিতে চলে গেছে, এবং অনেক ধরনের নিষেধাজ্ঞা আসছে আর কি। তো তাদের সাথেও তারা করতেছে আর কি। তো এখন এই গভর্নমেন্ট চিন্তা করছে যদি তাই হয়, কারণ ইন্ডিয়ান আপনার আইটি আইটিতে আপনি যদি আমেরিকাতে আপনি আসলে বুঝবেন, এখানে আইটি সেক্টরে কিন্তু মনে হয় 50% লোকই কিন্তু ইন্ডিয়ান, এবং তারা সব ধরনের বিজনেস করতেছে। তারপরে আপনার এই যে ওষুধ শিল্প,
এই জায়গাগুলোতে কিন্তু তাদের বিশাল বিজনেস করতেছে তারা। পাশাপাশি আমেরিকান কোনো প্রোডাক্ট যখন ইন্ডিয়াতে যায় তখন তারা যে হারে শুল্কটা ধরে আরকি। ট্রাম্প যেটা বলছে যে তোমরা তাহলে ওইখানেও কমাও। তো এখন ধরেন যে আপনি যদি বর্তমান বিশ্বে আপনি আইদার গণতন্ত্রের মানে গণতান্ত্রিক যেই রাষ্ট্র যারা আছে আরকি, আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন, তাদের সাথে আপনার থাকতে হবে, না হলে আপনি দুই নৌকায় কিন্তু পা দিয়ে এখন কিন্তু চলার আর সুযোগ নাই। ওই ওই অবস্থা কিন্তু এখন নাই, এবং এটা আমেরিকানরা অলরেডি অনুধাবনও করছে এবং তারা বুঝছে। তারা যদি এটা যদি ইন্ডিয়া যদি ধরেন ওই আগের মতো পলিসি নিয়ে তাদেরকে ধরেন ওই থিওরিটিক্যালি মানে টেবিল টকে মানে একটা জিনিস বুঝে যেটা করবো ওই জিনিসটা ওই জায়গাতে কিন্তু আর নাই। তার মানে এখন মানে ইন্ডিয়া ফেল পুরো করছে। পলিসিটাই একটা চেঞ্জ হয়েছে, একটা পুরো বড় ধরনের পলিসিটাই চেঞ্জ। পরিবর্তন আসছে। কারণ এই জি। পলিসি চেঞ্জ এবং এইটার জন্য ইন্ডিয়াই দায়ী। কারণ ইন্ডিয়া যে কাজগুলো করছে তারা ফেল করছে। আইদার তারা ধরেন যে ওভারস্টেটমেন্ট করছে তখন, অথবা তারা আমি বলবো যে মিথ্যা আমি বলবো না, কিছু অপকৌশল এখানে নিয়ে তারা আগাইছে আরকি। যেটা ধরেন যে এখন কিছুটা না, এখন এটা পুরাটাই ওপেন আরকি। তো ওইটার ভিতর যে ইন্ডিয়া যে আর ইন্ডিয়ার পক্ষে সম্ভব না। বুঝতে পারছি। ধন্যবাদ। আপনার সাথে কথা বলে অনেক বিষয় আমরা আলাপ করলাম, অনেক বিষয় আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আশা করি দর্শকরা সেই বিষয়গুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ততার মধ্যে আপনার সময় দিয়েছেন। পরবর্তীতে হয়তো আবারও অন্য বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা হবে, সেই প্রত্যাশা রইল। তো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা আপনার প্রোগ্রাম দেখছেন সবাইকেই আমার আন্তরিক শুভেচ্ছা। ইনশাল্লাহ আবার পরে যদি কোনো সময় দেখা হয় আবার দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আশা করি আমাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার এবং লাইক করবেন। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, এবং পরবর্তীতে আবারও অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথির সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।